প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি, আজও তাই করব। বিশেষ করে বাংলাদেশ এখন কোন পথে, রাজনীতি কোন পথে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের স্টুডিওতে দুজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, সাবেক চেয়ারম্যান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন শাকিল আনোয়ার, জ্যেষ্ঠ সাংবাদিক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, যেটা শুরু করব, একটা মতবিনিময় সভা হয়েছে, শুভেচ্ছা বিনিময় মূলত সাংবাদিকদের সাথে, জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে। তারেক রহমানের, বিএনপির চেয়ারম্যান যিনি এখন, তিনি একটা বক্তব্যে, উনি তার বক্তব্যে বলেছেন যে মতপার্থক্য থাকবে রাজনৈতিক দলগুলোর মধ্যে, কিন্তু সেটা যাতে বিভেদ বা বিভক্তির দিকে চলে না যায়, তার মানে ঐক্যের কথা বলেছেন। এর আগে আমরা দেখেছি উনি যখন দেশে ফিরলেন, ওনার একটা বক্তব্যে শান্তির কথা বলেছিলেন, ঐক্যের কথা বলেছেন। তার যে এই যে রাজনৈতিক আকাঙ্ক্ষা বক্তব্য নির্বাচনের আগে, সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনাকে অনেক ধন্যবাদ। যে প্রশ্ন দিয়ে আপনি শুরু করলেন, খুব সুন্দর একটি প্রশ্ন। এবং তারেক রহমান সাহেব যেই বিষয়গুলো কালকে উত্থাপন করেছেন, জাস্ট আপনাদের সাংবাদিকদের আলোচনার প্রেক্ষাপটে আমি বলবো খুব সুন্দরভাবে তিনি ব্যাখ্যাও করেছেন। আসলে যেটা নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করছি, আপনি যেটা অবতারণা করেছেন, সেই বিষয়টি প্রকৃতপক্ষে টলারেন্সের বিষয়, আমাদের গণতন্ত্র বড় বিষয়। আসলে এটা এই জন্য উনি সামনে এনেছেন যে গত 17 বছর আমরা দেখব যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, তারা কিন্তু অন্য মতের প্রতি পরমত সহিষ্ণুতা প্রদর্শন করে নাই। যারই ফলে আমরা দেখব গুম, খুন, হত্যা, লুণ্ঠন এগুলো অনেক সৃষ্টি হয়েছে, যেটি প্রকৃতপক্ষে গণতন্ত্রের সাথে যায় না। গণতন্ত্রের সাথে যায় শান্তি, অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থা সমাজে শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হোক এবং মানুষে মানুষে ঐক্য প্রতিষ্ঠিত হোক, পথকে যেন মেনে নেওয়া হয় এবং কোনো বল প্রয়োগের মাধ্যমে যেন অন্য মতকে দমন না করা হয়, এটি গণতন্ত্র। ওই বিষয়টি উপলব্ধি করে জনাব তারেক রহমান সাহেব, বিএনপির সভাপতি, চেয়ারম্যান, তিনি বিষয়গুলো উত্থাপন করেছেন। আমি টেলিভিশনে কালকে আরও কিছু দেখেছি, আমার খুবই ভালো লাগছে। আপনাদের জ্যেষ্ঠ সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব যখন এই ধরনের বক্তব্য উত্থাপন করছিলেন, উনি খুব সুন্দরভাবে বলছেন প্রয়োজন কী এখন দেশের, এবং এই যে শান্তি আনার জন্য উনি শিক্ষার কথা বলেছেন। শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন মানে সমাজের সাথে খাপ খায়, উন্নত দেশ যেভাবে অগ্রসর হয়েছে ওই পদাঙ্ক অনুসরণ করে আমার অগ্রসর হতে হবে। অর্থনৈতিক বিষয়ে কিন্তু তিনি সংক্ষিপ্ত আকারে বলেছেন যে আমার কৃষকের প্রতি আমার নজর দিতে হবে, অর্থাৎ কৃষকরাই প্রকৃতপক্ষে আমার উৎপাদনের চালিকা শক্তি, আমার এই সমাজের চালিকা শক্তি। কারণ একটি সমাজ নির্ভর করে তার প্রিন্সিপাল মিনস অফ প্রোডাকশনের উপরে। বেশি গুরুত্ব দিতে হয় যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকেন তাদের পলিসিগুলির মধ্যে দিয়ে। সেখানে আমরা দেখেছি এই বিষয়ের প্রতি বিগত 20 বছরে কিন্তু তত গুরুত্ব দেওয়া হয়নি যতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে আপনি মনে করেন অন্য বিষয়। আমি বলবো না অন্য বিষয়ের উপরে যে গুরুত্ব দেওয়াটা অন্যায় না, কিন্তু আমার দেখতে হবে কোনটি বেশি গুরুত্ব দিতে হবে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলির দিকে যদি যান, তখন কিন্তু তারা শ্রমিকদের উপর, শিল্পের উপর বেশি গুরুত্ব দিবে, কারণ শিল্পাই তো সমাজ ব্যবস্থা। আর আমার সমাজটা কিন্তু কৃষকের উপরে। আমার প্রায় 80 জন হচ্ছে বাংলাদেশের কৃষক। তাদের উন্নয়ন মানে এদেশের উন্নয়ন, তাদের শান্তি মানে আমার দেশের শান্তি। এই বিষয়গুলি কিন্তু কালকে উনি সংক্ষেপে উত্থাপন করেছেন। সাংবাদিক থেকে, আপনাদের থেকে যখন প্রশ্ন উঠেছিল যে আপনি বিদেশে আছেন, অনেক কিছু আপনি জানেন না, সুন্দরভাবে বলছেন না আমি কিছু তো জানি। আর কিছু না জানলে উনি এত সুন্দর সুন্দর সিদ্ধান্ত কিভাবে নিলেন? একটি নির্বাচনও তো তিনি অংশগ্রহণ করেননি। তার মাতা যেটি করেছেন, মহিষী
দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি কিন্তু সুন্দরভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে না, হাসিনা ওয়াজেদের অধীনে আমরা নির্বাচনে যাব না। কারণ যে গণতন্ত্রকে বিশ্বাস করে না, গণতন্ত্রের যে নর্মসগুলো, যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো যদি আপনি বিশ্বাস না করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে যান, তাহলে তো গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। ওই বিষয়গুলি খুব সংক্ষিপ্তভাবে তারেক রহমান সাহেব বলেছেন যে আমি কিভাবে আগামী দিনে পথগুলি চলবো, সেটা সামান্য ইঙ্গিত সামান্য একটু দিয়েছেন। শাকিল আনোয়ার, একই প্রশ্ন আপনার কাছে, বিশেষ করে এই মুহূর্তে তো বলা যায় যে বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং সেই দলের চেয়ারম্যান যিনি এই নির্বাচন আগে এই ধরনের বার্তা দেন, সেটা গণতন্ত্রের জন্য কতটা সহায়ক আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, উনি বলছেন বিভেদ যেন তৈরি না হয়, আমাদের মতে মিল না হতে পারে কিন্তু সেটা যেন বিভেদ তৈরি না হয়। এখন আমার মনে হয় উনি একটা আশঙ্কা থেকে এই কথা বলছেন। কেন বলছেন? দেখুন, আপনি 24-এর কথা চিন্তা করেন, জুলাই আগস্টের কথা। কোন সরকার, এমন একটা সরকার পড়ে গেল কয়েক সপ্তাহের ভেতরে, তাই না? ছেঁড়া বেড়া হয়ে গেল একদম। 17 বছর ধরে যারা ক্ষমতায় ছিল, এবং ক্ষমতায় মানে কি পূর্ণ ক্ষমতায় ছিল, দেশের সমস্ত শক্তিশালী প্রতিষ্ঠানগুলো, আপনি ব্যুরোক্রেসি বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, ব্যবসা বলেন, ব্যবসায়ীরা বলেন, যারা যারা বিগ স্টেক হোল্ডার্স, সবচাইতে প্রভাবশালী, সমস্ত কিন্তু ওই সরকারের কন্ট্রোলে ছিল, নিয়ন্ত্রণে ছিল। সেই সরকার কয়েক সপ্তাহের ভেতরে একটা ছোট আন্দোলন, কোটার আন্দোলন থেকে মানে শুরু হওয়া একটা আন্দোলন, তার পরিণতি আপনি দেখতে পাচ্ছেন। তা আপনি কি মনে করেন না যে এদেশের পলিটিক্যাল পার্টিগুলো এগুলো বুঝতে পারছে যে সরকার আসলে কতটা ফ্রাজাইল? হ্যাঁ, আপনি তো, এবং তারেক রহমান এবং বিএনপি খুব ভালোভাবে বুঝতে পারছেন দেশের এখন যে অবস্থা, তাতে করে ক্ষমতায় জিততেই পারেন। বিএনপির জন্য আপনি চিন্তা করেন, এটা লাইফ টাইম অপরচুনিটি। তারেক রহমানের জন্য একটা লাইফ টাইম অপরচুনিটি, তাই না? যে তাদের সবচেয়ে বড় যে প্রতিদ্বন্দ্বী দল, তারা নেই পলিটিক্যাল ল্যান্ডস্কেপে, তারা নেই, তাই না? সুতরাং এখন একটা নির্বাচন যদি হয়, নির্বাচন হলে ধরেই নেওয়া যায় যে তার দল জিতবে এবং তিনি প্রধানমন্ত্রী হবেন। এটা মোটামুটি আমি বলবো নিশ্চিত, যদি ঠিকমতো নির্বাচন হয়। তো তারপরেও কেন ভরসা পাচ্ছেন না কেন তিনি? তাকে এই কথা বলতে হচ্ছে কেন? বলতে হচ্ছে এ কারণেই, তিনি জানেন যে তিনি, তার দল ক্ষমতা নিচ্ছে, তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন, কিন্তু মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে তিনি পূরণ করতে পারবেন পারবেন না হয়তো। দেশের এমনি নড়বড়ে অবস্থা, তাই না? 17 বছর ধরে একটা দল পূর্ণ ক্ষমতায় ছিল, সেখানে অন্য কারোর কোনো জায়গা ছিল না। তো ফলে এক ধরনের ভ্যাকুয়াম তো তৈরি হয়েছে, তাই না? আপনি সেই ভ্যাকুয়ামটা আপনি দেখেন, এই যে সরকার, এখন যে সরকার আছে, ইন্টারিম গভর্নমেন্ট, তারা কিন্তু, তাদের উপর বিশাল এক্সপেকটেশন ছিল মানুষের। হ্যাঁ, দেখেন কিভাবে মানুষ কিন্তু এখন, আপনি যে জিজ্ঞেস করেন, আমি সাংবাদিক হিসেবে অনেকের সাথে কথা বলি, হ্যাঁ, তারা কিন্তু খুবই মানে হতাশ। এ কী হলো, কী পরিবর্তন হলো? কোনোই পরিবর্তন হলো না, অনেক জায়গায় খারাপ হয়েছে। বিশেষ করে আপনার নিরাপত্তার সিচুয়েশন খুবই খারাপ হয়েছে, তাই না, মানুষের ভিতরে। তো ফলে মানে এরকম একটা সরকার, যাদের কোনো মানে দলীয় কোনো মানে স্টেক নাই কোথাও, তারাও মানুষের মানে প্রত্যাশা পূরণ করতে পারছে না। হ্যাঁ, তাদের তো রাজনীতির কথা চিন্তা করতে হচ্ছে না, তাই না? তারা স্বাধীনভাবে মানে অনেক সিদ্ধান্ত নিতে পারছে না, ইমপ্লিমেন্ট করতে পারছে না। কারণ কি, ওই যে ভ্যাকুয়াম তৈরি হয়েছে, এই ভ্যাকুয়ামের ভেতরে আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করছে না, পুলিশ কাজ করছে না, ব্যুরোক্রেসি এক ধরনের কাজ করছে না, তারা বসে আছে, থমকে বসে আছে, কি হয়? হ্যাঁ, তো তার ফলে এখন ওনারা ক্ষমতা নিলে কি রাতারাতি সব কিছু চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হবে না। উনি জানেন, হ্যাঁ, উনি জানেন মানুষের অনেক প্রত্যাশা, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে এরকম একটা বড় মানে সংগ্রামে তারা যোগ দিয়েছিল, তাই না? মধ্যবিত্ত যোগ দিয়েছিল, যাদের এই সংগ্রাম করার কোনো দরকার ছিল না। তারা মধ্যবিত্ত, তো একটা অপরচুনিস্ট, তাই না? তারা এই সমস্ত কিছুতে যায় না, তাদের দরকার নাই তাদের, তাই না? তারাও পর্যন্ত যোগ দিয়েছিল, তাদেরও প্রত্যাশা আছে এখানে। এই প্রত্যাশা তো মিট করতে হবে, এবং সেখানে যদি কোনো ধরনের
পলিটিক্যাল ইউনিটি না থাকে, স্টেক হোল্ডারদের যদি ইউনিটি না থাকে, হ্যাঁ, তাহলে তো উনি পারবেন না দেশ চালাতে। তো এই কারণেই কিন্তু তাকে বলতে হয়েছে। তিনি কিন্তু এর আগেও লন্ডনে বসে বলেছেন যে তিনি জাতীয় সরকারের কথা বলেছেন, হ্যাঁ, জি। জাতীয় সরকারের কথা বলেছেন, যদিও তার দল এখন কথা বলছে না, সেসব কথা বলছে না। জামাতে ইসলামী দেখেন এই কথাগুলো কিন্তু তারা বলার চেষ্টা করছে, তাই না? যে জামাতে ইসলামের আমির রয়টার্সকে ইন্টারভিউ দিয়ে বলেছেন, তিনি তারেক রহমানের সাথে যখন দেখা করতে যান সেখানেও তিনি ওই ইঙ্গিত দিয়েছেন যে আমরা 5 বছরের জন্য একটা স্ট্যাবিলিটি চাই, এবং স্ট্যাবিলিটি মানে নিশ্চিত করতে হলে একটা জাতীয় মানে ইউনিটি গভর্নমেন্ট করতে হবে। এখন তিনি এটা অনুরোধ করছেন বা তিনি একটা আইডিয়া দিচ্ছেন, তলে তলে তো তিনি হুমকিও দিচ্ছেন যে আমাদেরকে পাওয়ারের পার্ট করতে হবে, না হলে কিন্তু অসুবিধা, তাই না? তো অসুবিধা যে হয়, তো শেখ হাসিনার মতো একটা শক্ত সরকারের যদি অসুবিধা হয়ে থাকে এরকম, তো অনেক দিন পরে বিএনপি তো অনেক দিন ক্ষমতায় নেই, তাই না? বিএনপি সেই 2006 সালের পর থেকে ক্ষমতায় নেই। তারপরে যে পাহাড় সমান যিনি মানে নেতা ছিলেন বিএনপির, তিনিও নেই। তারেক রহমানের তো সেই এক্সপিরিয়েন্স নাই এখনো পর্যন্ত, তিনি জানেন না, হ্যাঁ, তিনি কিভাবে সরকার চালাতে পারবেন, দলের উপর কতটা কন্ট্রোল রাখতে পারবেন, এখনো পর্যন্ত তো নিশ্চিত না তিনি। সুতরাং তাকে কথা বলতে হবে। আমার মনে হয় সেই উদ্বেগ থেকে তিনি এটা বলেছেন। তার মানে এটা সে আসলে একটা সবাইকে নিয়ে কোনো মানে কনফ্লিক্টিং সিচুয়েশনের মধ্যে না যাতে যেতে হয়। ইলেকশনে জিতলেই তো হবে না, সরকারটা তো চালাতে হবে 4টে বছর 5টা বছর। জি, আপনার কাছে আবার আসবো। আপনি এইটাকে যেমন জামাতের পজিশন যেমন শাকিল আনোয়ার বলছিলেন, এবং বিএনপির পজিশন 31 দফার মধ্যেও তারা জাতীয় সরকারের কথা বলেছে। তো এখন এই যে ইউনিটির প্রসঙ্গটা আসছে, বা রাজনৈতিক বিভেদ না থাকলেও মানে মতবিরোধ থাকলেও বিভেদ বা কোনো বৈরিতা বা জাতিকে বিভক্ত করে দেয়, এমন আগে থেকে যে নির্বাচন আগে থেকে বলা এবং জামাতের পজিশন সব কিছু মিলে বিটুইন দ্য লাইন্স কি দেখেন একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে? আমি মনে করি যে ব্যাপারটি অন্যভাবে দেখা যেতে পারে, কারণ যেহেতু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আমাদের দেশে, এবং নেক্সট যেটা নির্বাচন হচ্ছে ওই সরকারটি পুনরায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আমি কেন বলবো 17 বছর প্রকৃতপক্ষে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এখানে ফাংশন করেনি। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে আমরা দেখব অপোজিশন পার্টি, শক্তিশালী একটি অপোজিশন পলিটিক্যাল পার্টি থাকতে হয়, তা না হলে ওই সরকার ব্যবস্থা চলে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হবে বিএনপি জাতীয় সরকার করা উচিত হবে কাদের সাথে, ওই যারা আন্দোলনের সময় তাদের সাথে ছিল, অর্থাৎ একটি স্বৈরাচারী সরকার, অগণতান্ত্রিক সরকারকে তার অপকর্মের জন্য সরানোর জন্য, দায়িত্ব থেকে না, ক্ষমতা থেকে। ক্ষমতাটা ভিন্ন জিনিস। আমাদের দেশে রাজনীতিবিদ ক্ষমতা চোখে দেখে সব, কিন্তু আসলে এটা দায়িত্ব নিয়ে, দায়িত্বের চোখে দেখতে হবে। সেটা কিন্তু পুরোপুরিভাবে আমরা দেখব সবচেয়ে ফাংশন করে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। ওই যে পার্লামেন্টের যে ফ্লোরটা, যেখানে বসে পজিশন এবং অপোজিশনের নেতারা বসে থাকে, পার্লামেন্ট মেম্বার্সরা, তার নেতা কিন্তু একজন দুজন হয় না, তার নেতা হয় প্রাইম মিনিস্টার। হি ইজ দ্য লিডার অফ দ্য ফ্লোর। অর্থাৎ ওই যে পার্লামেন্টের যত 330 আর 50 350 পার্লামেন্ট সদস্যের নেতা, তাহলে তিনি কি করবেন, ওইটা তিনি যেমন ওখানে দেখবেন সকলকে তার দায়িত্ব সমানভাবে পালন করবে, অর্থাৎ একইভাবে পুরো দেশের দায়িত্বটা পালন করা হয়। ওখানে কিন্তু আবার শক্তিশালী অপোজিশন পলিটিক্যাল পার্টি তাকে সমালোচনা করবে। এজন্য সমালোচনা করবে কনস্ট্রাকটিভ যে ক্রিটিসিজম, গঠনমূলক সমালোচনা দেশের জন্য। তাহলে কি হবে, তিনি উপলব্ধি করবেন যে আমার কি কি করতে হবে, কি ভুল হচ্ছে। কারণ আজকে যিনি পার্লামেন্টের অপোজিশনে বসাছেন, টুমোরো হি উইল বি দ্য প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি। এই জন্য বলা হয় শ্যাডো ক্যাবিনেট, অর্থাৎ যিনি অপোজিশন পলিটিক্যাল পার্টি পার্লামেন্টে বসা আছেন, তিনি শ্যাডো ক্যাবিনেট গঠন করেন তার পার্টি থেকে। অর্থাৎ আমার প্রাইম মিনিস্টার কী হবে, আমার এডুকেশন মিনিস্টার কী হবে, আমার কালচারাল মিনিস্টার কী হবে, ওই ধরনের প্রশ্নগুলি নিয়ে আবার যিনি ক্ষমতাসীন অবস্থায় দায়িত্ব পালন করতেন, দায়িত্ব বলবো ক্ষমতার পরিবর্তে পালন করে, তাকে ওই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করবে কী কী ভুল করতেছে। আপনি সার দিচ্ছেন, সার কি কৃষক পাচ্ছে না, আপনার দুর্নীতিবাজ যেই যারা এটাকে বিজনেস করে তারা এটাকে লুণ্ঠন করছে। আপনি আবার যারা বাণিজ্যমন্ত্রী
তাকে প্রশ্ন করা হবে আপনার বাণিজ্যে করে টাকাগুলি আনতেছেন এদেশে থাকছে, না আপনার লুটেরা পুঁজিপতিরা বিদেশে পাঠিয়ে দিচ্ছে, এদেশে শিল্প প্রতিষ্ঠা করতেছে না ওই লভ্যাংশ দ্বারা। এইগুলি তো হলে হয় কি একটা প্রাণবন্ত পার্লামেন্ট সৃষ্টি হয়, অর্থাৎ সমালোচনা আত্মসমালোচনার মাধ্যমেই অগ্রসর হতে আমার হয়। সত্যিকার অর্থে একটা শক্তিশালী বিরোধী দল প্রয়োজন। থাকা দরকার, তাছাড়া গণতন্ত্র কখনো ফাংশন করে না। শাকিল আনোয়ার, আমরা আপনার প্রারম্ভিক বক্তব্যে নিরাপত্তার প্রসঙ্গটা বলছিলেন যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু যে পরিমাণ বা ভালো হওয়ার কথা নির্বাচনের আগে কিন্তু তেমনটা দেখা যাচ্ছে না বলে অনেকে বলছেন। কারণ আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় গুলি করে হত্যা করা হচ্ছে, এইরকম মব ভায়োলেন্সের প্রসঙ্গ আসছে। তো এটা তো একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, মানে নির্বাচনের আগে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে না আসাকে কতটা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন? আমার মনে হয় এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা। মানে আপনি ধরেন একটা আদর্শ নির্বাচন করতে, আদর্শ না হোক গ্রহণযোগ্য নির্বাচন করতে প্রথম কি দরকার হয়, আমাদের যে এক্সপেরিয়েন্স, তাই না, বাংলাদেশে কিন্তু ইলেকশনগুলো খুব ভায়োলেন্ট হয়, আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, আপনি সাংবাদিক হিসেবে, তাই না? এমনকি আপনার স্থানীয় সরকার নির্বাচনগুলো দেখেন, সেখানেও প্রচণ্ড ভায়োলেন্স হয়, মানুষ মারা যায়। আর আপনার পার্লামেন্টারি ইলেকশনে তো কোনো কথাই নেই আর কি। তো সবচাইতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কিন্তু নিরাপত্তা। এখন দেখেন, এটা একটা বড় চিন্তার বিষয়, এবং এই গভর্নমেন্টের, আমি যতদূর জানি, এই গভর্নমেন্টের ভেতরে এটা নিয়ে বড় উদ্বেগ আছে। প্রথম কথা, আপনি দেখেন পুলিশ কিন্তু ফাংশন করছে না ঠিকমতো। পুলিশের দুটো কাজ, আপনি দেখেন পুলিশের দুটো কাজ, একটা হচ্ছে রিঅ্যাক্টিভ কাজ আর একটা প্রোঅ্যাক্টিভ কাজ। পুলিশ রিঅ্যাক্টিভ করে, কোনো ঘটনা ঘটলো সেখানে পুলিশ যে সেটা ম্যানেজ করার চেষ্টা করে, আর একটা হচ্ছে পুলিশ প্রোঅ্যাক্টিভলি অনেক কাজ করে। পুলিশ কিন্তু এখন প্রোঅ্যাক্টিভ কোনো কাজ করছে না, কারণ 2024-এর সবচাইতে বেশি ট্রমা যে প্রতিষ্ঠানটার হয়েছে আমার মতে সেটা হচ্ছে পুলিশের, এবং সেখান থেকে তারা কিন্তু খুবই সাবধানী হয়ে গেছে। এখনো পর্যন্ত আমার মনে হয় যে সেই ট্রমা থেকে তারা বেরোতে পারেনি, প্রথম কথা। তো সে কারণে তারা কিন্তু প্রোঅ্যাক্টিভ কোনো কাজ করছে না। কতদিন বাকি আছে নির্বাচনের? 1 মাস। আপনি কি মনে করেন এই 1 মাসের ভিতরে একটা পুলিশ প্রোঅ্যাক্টিভ হয়ে যাবে হঠাৎ করে? আমরা এখন পর্যন্ত দেখছি না। পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নির্বাচনের জন্য। আচ্ছা, আপনি আর্মির দিকে দেখেন, আমার অভিজ্ঞতা গত 1.5 বছরে আর্মি কি সত্যি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যথেষ্ট ভূমিকা পালন করছে? আমার মনে হয় না। আমরা যেটা 2006 সাল থেকে 2008 সাল পর্যন্ত দেখেছি, 2008 সালের ইলেকশনের আগে আমরা যে মানে রোল দেখেছি আর্মির আইন শৃঙ্খলা, এখন কি আমরা সেটা দেখছি? এখনও পর্যন্ত দেখছি না। আমি জানি না 1 মাসে কী হবে। তো সুতরাং আপনাকে এবং আপনার অনেক, এই নির্বাচনটা যেন ঠিক মতো না হয় তার জন্য কিন্তু অনেক শক্তি কাজ করছে। অনেকের এখানে স্বার্থ আছে যে নির্বাচনটা যেন গ্রহণযোগ্য না হয় অথবা আদৌ না হোক। হ্যাঁ, প্রচুর, মানে এখানে অনেক স্বার্থান্বেষী মহল, যেটাকে বলে উইদিন কোর্ট, হ্যাঁ, তারা এই নির্বাচনটা যেন গ্রহণযোগ্য না হয়, এই নির্বাচনটা যেন বিতর্কিত হয়, অনেকে কাজ করছে। হ্যাঁ, তো আপনি কি করবেন? আপনাকে তো, সুতরাং আমার মনে হয় এই নির্বাচনের সবচাইতে বড় উদ্বেগ যদি থাকে সেটা হচ্ছে এই নির্বাচনটা কতটুকু নিরাপত্তার ভেতরে করা যাবে। এটা নিয়ে সরকারের ভেতরেও কিন্তু অনেক উদ্বেগ আছে। যে নোলাউন ব্যাপারে যেটা বলছিলাম, আমি একদিন আগেই দেখছিলাম যে পুলিশের প্রধান বলছেন জনগণকে যে আমরা যে কোনো আসামি ধরলেই যে আপনারা থানা ঘেরাও করতে যদি আসেন তাহলে তো আমি এই মানে আইন শৃঙ্খলা অর্ডার ঠিক করে রাখতে পারবো না, মানে আহ্বান জানাচ্ছে এক ধরনের। তো শুধু এই মিষ্টি কথা বলে তো দুই পক্ষই দেখতে হবে। পুলিশ আহ্বান তো করেছে, একটা অপরাধী ধরলাম যে আপনারা থানা ঘেরাও করলেন, তো এই পরিস্থিতি তো হচ্ছে এরকম। আবার শাকিল আনোয়ার যেটা বলেন, আবার 5 আগস্টের পরে দেখেছি তো তাদের উপরে যে আঘাত হয়েছে সেটা, কিন্তু একই সাথে আমরা দেখেছি যে অস্ত্র অভিযান যেটা হয়েছে তেমন সুফল পাওয়া যায়নি, বা বরং দাগী আসামিদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, দাগী আসামিদেরও ধরা হয়েছে, এমনটাও সাফল্য নাই।
এই পরিস্থিতিতে মাত্র 1 মাস আছে নির্বাচনের, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না থাকে, তাহলে এখন কি করণীয়, কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার প্রশ্নটা অনেক বড় প্রশ্ন, এখানে বেশ কয়েকটি প্রশ্ন এসে গিয়েছে, এক একটা করে সংক্ষেপে আমি উত্তর দিচ্ছি। প্রথম যে উত্তরটা দেব সেটা হচ্ছে, আমরা আগেও দেখেছি সেনাবাহিনী যখন এসেছে বিভিন্ন প্রেক্ষাপটে, তখন কিন্তু সাধারণ মানুষগুলো ভয় পেয়েছে। অর্থাৎ আগে যে আইন শৃঙ্খলা অবস্থা খারাপ ছিল, ওটা এসে তারা নিয়মের মধ্যে ঠিকঠাক করেছে এবং মোটামুটি সাকসেসফুল। বিশেষ করে 111-এর কথা আমরা বলি, অনেক ভুল হয়েছে, অনেক খারাপ কাজটা হয়েছে, কিন্তু একটি বিষয় দেখেন, সেনাবাহিনী কিন্তু সাথে সাথে ল অ্যান্ড অর্ডার যে সিচুয়েশনটা ছিল, যেটা অবনতি ঘটেছিল, খুব সাথে সাথে নিয়ে আসছে। এবার কেন হলো না? ওই সরিষার মধ্যে যদি ভূত থাকে, তাহলে ভূত কে সারাবে? অর্থাৎ ওইখানে আমার মনে হয়, যেটি আপনাদের সাংবাদিকরা বিভিন্নভাবে অন্যান্যদের মতামত নিয়ে লিখে থাকেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরও যে সেনাবাহিনী আপনার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ আনতে পারেনি, এটা তো তাদের ব্যর্থতা। তো অর্থাৎ কী জন্য পারতেছে না? তাহলে কি উপরের মহলে কোনো কিছু অসুবিধা আছে? অর্থাৎ আমার মধ্যে স্টেট উইদিন দ্য স্টেটের কোনো ব্যাপার ঘটতেছে কিনা, এমনকি ডিপ স্টেটের কোনো কনস্পিরেসি হচ্ছে কিনা। ভাইয়া খুব সুন্দরভাবে বললেন, তার তো অনেক প্রশ্ন দেখা দিচ্ছে, এই নির্বাচনটা কি সবাই কি করতে চায় কিনা। অর্থাৎ আমার এখানে দেখতে হবে ইন্টারনাল যে অ্যাক্টরস, এক্সটার্নাল অ্যাক্টরসরা কিন্তু ভিন্নভাবে কাজ করে। কিছু ইন্টারনাল অ্যাক্টরসরা চাচ্ছে এই নির্বাচনটা যেন না হয়, সিমিলারলি এক্সটার্নাল অ্যাক্টরসরা চাচ্ছে নির্বাচন যেন না হয়। কেন? হয়ে গেলে নির্বাচনে এই গভর্নমেন্ট লেজিটিমেট গভর্নমেন্ট পাবে। অর্থাৎ লেজিটিমেসি মিনস দ্য অ্যাপ্রুভাল অফ দ্য পিপল। জনগণ নির্বাচনের মাধ্যমে সম্মতি দিল, এটা বৈধ সরকার। তাহলে তো যারা আমার বাহিরে বসে, আমার দেশের বাহিরে বসে বলে আমরা এই সরকারের সাথে কাজ করব না, অনির্বাচিত সরকার, তখন তো তারা কোনো সে থাকবে না, কাজ করতে হবে। অথবা অন্যায়ভাবে বাহিরে বসে যারা এখন আগে অপকর্ম করেছে, এখন তারা এই সরকারকে মানে টপল করার জন্য অনেক চিন্তা ভাবনা, অনেক ষড়যন্ত্র যদি করে, ওটা কিন্তু করতে পারবে না। সেই ক্ষেত্রে আবার কিছু রাষ্ট্র আছে, তারা এই সরকারকে যেমন নিয়ন্ত্রণ করতে চায়, আগের সরকারের মতো এই সরকার কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে না, নির্বাচনটা না হলে আরও প্রেশার দিতে পারবে। কিন্তু নির্বাচন হয়ে গেলে বৈধ সরকার অত মাথা নত করবে না। ফলশ্রুতিতে এটা দেখা যাচ্ছে, এটা সত্যি। তবে আমার মনে হয় নির্বাচনটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এজন্য কারণ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা চাচ্ছে নির্বাচনটা হয়ে যাক, খুব সম্ভবত স্টেট ডিপার্টমেন্ট চাচ্ছে নির্বাচনটা হয়ে যাক, ওভাবে অগ্রসর হচ্ছে। তবে ভাইয়া যে কথাটি বললেন এটি সত্যি, যে কোনো একটি অঘটন করে, একটি স্যাবোটেজ করে নির্বাচনটা এলোমেলো করে দিতে পারে, ওই শক্তি অনেকের আছে। এবং সেই ক্ষেত্রে দেখব এই সরকার এবং যারা আবার এই সরকারকে সমর্থন দিবে, তারা কীভাবে ওটাকে ট্যাকেল করবে। সেকেন্ড যেটা, পুলিশ সম্পর্কে অবশ্যই এই পুলিশটা তো নষ্ট হয়ে গেছে, ইনস্টিটিউশনটা নষ্ট হয়েছে। ওই যে গণতন্ত্রের তো বড় বিষয় হচ্ছে ইনস্টিটিউশন ইজ লাইক এ ট্রি, দি মোর এ ট্রি লিভ, দি মোর ইট উইল বি স্ট্রঙ্গার। অর্থাৎ একটি ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান হচ্ছে একটা গাছের মতো। একটা ছোট্ট গাছকে আপনি রোপণ করেন, পরিচর্যা করেন, সময় দেন, বড় হবে। রোপণ করার সাথে সাথে যদি টান দিয়ে তুলে ফেলেন, তাহলে তো গাছটা বড় হবে না। তাহলে ইনস্টিটিউশনকে কি আমরা সময় দিয়েছি? কোনো সরকার সময় দেয় নাই। অর্থাৎ যদি সময় দিত, তাহলে এই পুলিশটা কিন্তু জবাবদিহিতার মধ্যে আসতো। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের আসল বিষয় হচ্ছে জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা, কিন্তু আমার তো জবাবদিহিতা ছিল না। সেনাবাহিনী যেমন জবাবদিহিতা ছিল না, পুলিশ প্রশাসনের সবার জবাবদিহিতা ছিল না, আইনসভার জবাবদিহিতা ছিল না, শাসন বিভাগের কারো কোনো জবাব, এমনকি বিচার বিভাগেরও কোনো আপনার ফাংশন করতে পারে নাই স্বাধীনভাবে। ফলশ্রুতিতে তো এলোমেলো হয়েছে, যেখানে ওই এলোমেলো থেকেই তো এই নির্বাচনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মধ্যেই ওই যে আমরা আবার নতুন পথের সন্ধান পাব, কিভাবে আমরা অগ্রসর হব, কিভাবে আমার দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, কিভাবে আমার আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা। আমি আইন প্রণয়ন করলাম, কিন্তু তার প্রয়োগ করলাম না। কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে না কখনো ওই দেশে শান্তি হয় না। রাষ্ট্রবিজ্ঞানে এখন আমরা একটি বিষয় বেশি গুরুত্ব দিই, যেন একজন নাগরিকের কী প্রয়োজন। নাগরিক মনে করেন বাসস্থানের প্রয়োজন, খাদ্যের, চিকিৎসার, পাঁচটা যেটা
এখন কিন্তু আমরা বলি না আরেকটা বিষয় তার অত্যন্ত অপরিহার্য, সেটা হচ্ছে সিকিউরিটি, নিরাপত্তা। আমি ঘর থেকে সকালে বের হলাম, সন্ধ্যার সময় আমি বাসায় আসতে পারি কিনা স্বাধীনভাবে, সশরীরে, সুন্দরভাবে, ওটাই হচ্ছে কিন্তু এখন রাষ্ট্রের বড় বিষয়। সেটা কিন্তু আমার স্টেটে দিতে পারতেছে না। অনেক আশা ছিল এই সরকারের উপরে, যাক বিভিন্নভাবে তারা আশানুরূপে কাজ করতে পারে না। তবে একটি কথা সত্যি, ইউনূস সাহেব যদি এইখানে বসা না থাকতেন, তাহলে একটি দেশ, প্রতিবেশী একটি দেশ এমন অপদস্থ করত নতুন অন্য সরকার আসলে, অর্থাৎ ইউনূস সাহেবের জায়গায় প্রধান যদি অন্য একজন হতেন, তাহলে তিনি আরও চালাতে পারতেন না। ইউনূস সাহেবের সবচেয়ে আমার দৃষ্টিতে ভুল হয়েছে তার রিজনালিজম। চাটগার লোক হলে পাগল হয়ে যেতেন, তার এনজিও লোক হলে পাগল হয়ে যেতেন। পণ্ডিত হলেই তো, পাণ্ডিত্য দিয়ে কিন্তু দেশ চালানো যায় না। পণ্ডিত হওয়া, পাণ্ডিত্য একটা জিনিস, আর রাজনীতিবিদের প্রজ্ঞা ভিন্নভাবে প্রয়োগ করতে হয়। সেই দিকের জন্য আমি মনে করব ইউনূস সাহেব পুরোপুরি সাকসেসফুল হতে পারেননি। তবে একটি বিষয়ে তিনি সাকসেসফুল হয়েছেন, সেটি হলো স্বাধীনতার পরে জিয়াউর রহমানের পরে একটি শক্তিশালী, যারা আমাদের দমন করতে চায়, ওই শাসকদের উপর তিনি চোখে চোখ রেখে কথা বলেছেন। এটি অবশ্যই স্বীকার করতে হবে যে এইখানে কিন্তু অন্য কেউ এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে এত সুন্দরভাবে জবাব কেউ দিতে পারত না। তার একটা প্রমাণ দেখেন সহজভাবে, আমাদের মুস্তাফিজকে কিভাবে খেলতে দিবে না। সরকার কোনো কথা বলতো, অন্য কোনো সরকার আসলে ওই নতজন সরকার তো কথাই বলতো না। সে কী করছে, ওই সার্বভৌমত্বের দিকে তাকিয়ে বলছে এটা আমার সার্বভৌমত্ব, তুমি তাকে অপমান করতেছো, অর্থাৎ আমাকে, আমার দেশকে ছোট করে তুমি দেখতেছো। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু রাষ্ট্রের করণীয় দিয়ে বোঝা যায় রাষ্ট্র সঠিক পথে যাচ্ছে কিনা। তবে আমি মনে করব এটা প্রতিষ্ঠিত করতে হলে প্রয়োজন হবে আমার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, যেটাই খুব সম্ভবত আগামী মাসের 12 তারিখে আমরা দেখব। এসিড টেস্ট হবে, অর্থাৎ নির্বাচনটা কিভাবে করবে, কিভাবে বড় পার্টিটা আমি বলবো বিএনপি তার ভূমিকা কিভাবে পালন করে, সিমিলারলি জামাত ইসলামও তার গণতান্ত্রিকভাবে ভূমিকা পালন করে কিনা। যদি পালন করে, আমার মনে হয় দেশের প্রতি মমত্ববোধ, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি তাকিয়ে যদি তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তাহলে আমার মনে হয় এটাই হচ্ছে সবচেয়ে ভালো সুযোগ। অনেক ধন্যবাদ শাকিল আনোয়ার। যে এই প্রসঙ্গটা এখনই আমি আনি, যেহেতু স্যার প্রসঙ্গটা তুললেন, সেটা হলো যে ভারতের সাথে সম্পর্ক কেমন হবে, প্রতিবেশীর সাথে সম্পর্ক, বিশেষ করে ভারতের সাথে সম্পর্ক নিয়েই তো আমাদের অনেক টানাপোড়েন। সেই আগের সরকার একরকম করে সম্পর্ক তৈরি করেছিল, সেটা নিয়ে বাংলাদেশের মানুষের অনেক রকম রিজার্ভেশন ছিল। এই সরকার এসে এক ধরনের সম্পর্ক তৈরি করেছে। আগামী দিনে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত, বিশেষ করে মুস্তাফিজকে কেন্দ্র করে যে এখন নতুন করে আবার একটু টানাপোড়েন তৈরি হলো? দেখেন, মুস্তাফিজকে নিয়ে যে টানাপোড়েন তৈরি হয়েছে, আমি এটাকে দেখি একটা সিমটম, বিগার প্রবলেমের, বড় অসুখের একটা ছোট সিমটম। আপনি দেখেন 2024-এ যখন প্রফেসর ইউনূস ক্ষমতা নিলেন, তারপর থেকেই কিন্তু ভারতের সাথে সম্পর্কটা ভালো যাচ্ছে না। এক হচ্ছে এখানে কিন্তু দুটো ইস্যু। এক হচ্ছে যে আওয়ামী লীগের এভাবে তাসের ঘরের মতো আওয়ামী লীগের সরকারের পড়ে যাওয়াটা ভারত এখনও পর্যন্ত মেনে নিতে পারছে না। খুব স্বাভাবিক, কারণ 17 বছর ধরে দে ইনভেস্টেড এ লট ইন আওয়ামী লীগ, তাই না? তাদের যে স্বার্থ, বন্ধুত্ব বলে কিছু নাই আসলে, রাষ্ট্রের স্বার্থ কাজ করে, খুবই স্বাভাবিক। যে কোনো রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের সম্পর্কটা আসলে বেসিক্যালি স্বার্থ, তাই তো? তো সেই স্বার্থটা অনেকটাই গুছিয়ে এনেছিল। হ্যাঁ, তাদের যে সমস্ত স্ট্র্যাটেজিক গোল আছে ভারতের বাংলাদেশকে নিয়ে, হ্যাঁ, অনেকগুলো গোল আছে, সবাই জানে এটা, তাই না? এটা অনেকবার এর কথা, সেগুলোকে কিন্তু তারা গুছিয়ে এনেছিল। হ্যাঁ, অনেক ইনভেস্টমেন্ট, সেটা হঠাৎ করে ধাম করে পড়ে গেল, তাই না? এটা কিন্তু তারা এখনো পর্যন্ত, তাদের কিন্তু, আমার মনে হয় তাদের কিন্তু কোনো ফল ব্যাক অপশান ছিল না। তারা ভাবেনি এটা। তারা শেখ হাসিনাকে মনে করেছে যে তিনি যথেষ্ট শক্তিশালী, তিনি এটাকে কন্টিনিউ করতে পারবেন অনেক দিন, সুতরাং আমাদেরকে আর ফল ব্যাক অপশান নিয়ে এখন ভাবতে হবে না। কিন্তু ফলে ফল ব্যাক যখন অপশান ছিল না, তারা হঠাৎ করে খুবই শকড হয়েছে। হ্যাঁ, শকড হয়েছে, ট্রমাটাইজড হয়েছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে প্রফেসর ইউনূসের মতো ব্যক্তিত্বকে মানে ভারত অ্যাকসেপ্ট করতে পারেনি। আপনারা হয়তো জানেন, সেটা হচ্ছে যে 2006 সাল থেকেই প্রফেসর ইউনূসের ব্যাপারে ভারতের আপত্তি আছে।
কীরকম? ওই সময়টাতে আপনার খেয়াল আছে যে ওই সময়টাতে কিন্তু কথা হয়েছিল যে -2 এবং তারপর একটা নন পার্টি গভর্নমেন্ট কিছুদিনের জন্য আর্মি ব্যাকড গভর্নমেন্ট বাংলাদেশে আসবে। দ্যাট ওয়াজ এ ফ্যাক্ট, এটা কোনো ফিকশন না, এটা হয়েছিল এরকম একটা পরিকল্পনা এবং ডক্টর ইউনূস সেটাকে তিনি হেড করবেন। শেষ পর্যন্ত এটা হয়নি আর কি, এটা ওয়ার্ক করেনি। তখন থেকে এই প্রস্তাব নিয়ে যখন কথা হচ্ছিল তখনই কিন্তু ভারত এটার পেছনে বেঁকে বসেছিল এবং তারা চেষ্টা করেছে এটা যাতে কোনোভাবেই না হয়, কারণ তাদের এরকম একটা পার্সোনালিটিকে, ফলে তখন থেকে কিন্তু তার ব্যাপারে ভারতের আপত্তি আছে। তারপর দেখা গেল যে সেই ব্যক্তি আবার 2024-এ এসে তিনি আসলেন, ফলে একেবারেই পছন্দ করেনি এবং দেখবেন যে প্রথম থেকেই তারা কোনোভাবেই এই সরকারের সাথে কোনো এনগেজমেন্ট করতে চাচ্ছে না। শুরু থেকেই বলছে যে আমরা কোনো নন ইলেক্টেড আনইলেক্টেড গভর্নমেন্টের সাথে ডিল করি না, ইলেকশন দাও, ইলেকশনের পরে যে সরকার আসবে তাদের সাথে আমরা ডিল করব। ফলে প্রথম থেকে তারা হস্টাইল ছিল, তাই না? এখনও হস্টাইল। তারা ক্রমাগত প্রেশার দিয়ে যাচ্ছে যেন দ্রুত ইলেকশন করে একটা গভর্নমেন্ট আসুক এবং তারা মনে করছে যে তারা ধরেই নিচ্ছে যে এই ইলেকশনের পরে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপি হচ্ছে তাদের বেস্ট অপশন এখন পর্যন্ত। তো এগুলো সব প্রেশার না, এগুলো সব প্রেশার, কিন্তু এই যে মোস্তাফিজ ইজ এ প্রেশার। কিন্তু এই প্রেশার দিতে যে ভারতকে বাংলাদেশের মানে এর আগে যেটা ছিল মানে ওয়ান ব্যক্তির সাথে, মানে ইভেন একটা দলও তো না, মানে শেখ হাসিনার সাথে সম্পর্ক, মানে ভারত তো আসলে সাধারণত কি হয় প্রতিবেশীর সাথে কূটনৈতিক সম্পর্ক, পিপলস টু পিপলস, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। বাংলাদেশের ক্ষেত্রে সেটা তো হয়নি। বাংলাদেশের ক্ষেত্রে আপনি এই মোস্তাফিজকে দিয়ে এই যে সিনটম, এটা তো পুরো বাংলাদেশকেই তো বৈরিতার মধ্যে ঠেলে দেয়া। না দেখেন, সেটা তো অবশ্যই বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক নিয়ে তারা কখনো ভাবেনি। এখন রাষ্ট্রের সম্পর্ক কি মানুষে হয়? সবসময় হয় না। আমরা আমেরিকা ধরেন আমাদের বন্ধু, বা চীন আমাদের বন্ধু দেশ, চীনের মানুষের সাথে বাংলাদেশের মানুষের কি সম্পর্ক আছে? এই প্রশ্ন অনেকে তুলতে পারেন যে রাষ্ট্রের সম্পর্ক কি মানুষের সম্পর্ক দিয়ে সবসময় হয় না। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশনশিপই আসল সম্পর্ক। হ্যাঁ, কিন্তু ভারতের ক্ষেত্রে তো ভিন্ন। ভারত আমাদের প্রতিবেশী, বড় প্রতিবেশী, এটার সাথে বিগ হিস্ট্রি আছে আমাদের সম্পর্কের, তাই না? এক সময় আমরা সবাই এক ছিলাম, তাই না? তারপরে আমরা আলাদা হয়েছি, সাংস্কৃতিক অনেক মিল আছে। তো ভারতের ক্ষেত্রে বিষয়টা পিপল টু পিপল মানে কন্ট্যাক্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। পাকিস্তান ভারতের ক্ষেত্রে অনেক পিপল টু পিপল কন্ট্যাক্টের কথা বলে। আমেরিকার সাথে সম্পর্কে আমরা পিপল টু পিপল কন্ট্যাক্টের কথা বলি না, কিন্তু ভারত পাকিস্তানের সাথে যখন সম্পর্কের কথা বলা হয় তখন পিপল টু পিপল কন্ট্যাক্টের কথা বলা হয়। বাংলাদেশ পাকিস্তান বা বাংলাদেশ ভারতের সাথে পিপল টু পিপল কন্ট্যাক্টের কথা, এটার পেছনে একটা বড় হিস্ট্রি আছে, তাই না? তো সেটা ভারত করেনি। ভারত সেখানেই আমার মনে হয় এটা ভারতের কূটনৈতিক বা রাজনৈতিক একটা ঘাটতি ভারতের মতো একটা ম্যাচিওর দেশের এটা একটা বড় ঘাটতি হয়েছে তাদের এখানে। এবং আপনি দেখছেন যে সেটারই এগুলো সব সিমটম আসলে। হ্যাঁ, এবং আমি যে বললাম একটা হচ্ছে যে সেটা, আর একটা হচ্ছে যে প্রফেসর ইউনূসকে প্রবাবলি ভারতীয় এস্টাবলিশমেন্ট পছন্দ করছে না, কারণ হি ইজ এ বিগ পার্সোনালিটি, তাই না? তাকে তো ইনস্ট্রাকশন দেওয়া যায় না, এরকম যদি লোক হতো যে তাকে ইনস্ট্রাকশন দেওয়া যায় তাহলে হয়তো এরকম অবস্থা হতো না। তাকে তো ইনস্ট্রাকশন দেওয়া যায় না, সেজন্য দেখবেন যে অনেকেই, শুধু ভারত না, বাংলাদেশের ভিতরেও পাওয়ারফুল অনেক ইনস্টিটিউশন তাকে পছন্দ করে না, কারণ তাকে তো ইনস্ট্রাকশন দেওয়া যায় না, তাই না? তো এই ধরনের পার্সোনালিটি অনেকে পছন্দ করে না আর কি। তো সেটাই হচ্ছে। এবং আমার ধারণা যদি একটা ইলেকশন হয়ে যায় ঠিকমতো এবং তারপরে যদি একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসে, তখন ভারত হয়তো আবারও চেষ্টা করবে এই সম্পর্কটাকে একটা লাইনে নিয়ে আসার। আমার ধারণা সেটাই হবে। সেক্ষেত্রে লাইনে তো আনতেই হবে, বাংলাদেশের স্বার্থে বাংলাদেশকেও আনতে হবে, ভারতের স্বার্থে ভারতকেও আনতে হবে, কিন্তু সেটা ওই যেটা মর্যাদা এবং যেটা শেখ হাসিনা যেটা ছিল, এবং এই মর্যাদার বিষয়টাও কিন্তু তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। বাংলাদেশে দেখেন, আমার মনে হয় আমার 35 বছরের সাংবাদিকতা থেকে আমার অবজারভেশন, বাংলাদেশের মানুষ কি খুব বেশি অ্যান্টি ইন্ডিয়ান বা বাংলাদেশের মানুষ কি খুব কমিউনাল মানে অ্যান্টি হিন্দু, বিষয়টা তা না, কিন্তু একেবারে তা না। কিন্তু আসলে আমার সেটা মনে হয় সবসময়
কারণ আপনি দেখেন 2008-এর ইলেকশনের কথা যদি আপনি চিন্তা করেন, 2008-এর ইলেকশনে কী হলো? 2008-এর ইলেকশনে কিন্তু বিএনপি জামাতের যে ইলেকশন ক্যাম্পেইনে আমি অনেক অ্যান্টি ইন্ডিয়া নিয়ে দেখেছি, রেটোরিক্স। এটা বাংলাদেশের ইলেকশনে মাঝে মধ্যেই হতো, 2008-এও কিন্তু হয়েছে, কাজ করেনি ওই রেটোরিক্স, কাজ করে। তাহলে 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত কি হয়ে গেল বাংলাদেশে, যে বাংলাদেশের মানুষ এত বেশি অ্যান্টি ইন্ডিয়ান হয়ে গেল? তার কারণ হচ্ছে, সবাই জানে যে বাংলাদেশের মানুষ দেখেছে যে তারা ভোট দিতে পারছে না, একের পর এক ইলেকশনগুলো ভোট দিতে পারছে না। সেই মানে ভোটবিহীন ইলেকশনে যে সরকার আসছে তাদেরকে লেজিটিমেসি দিচ্ছে ইন্ডিয়া। এটা তারা মনে করেছে যে আমাদের নিজের মানে অভ্যন্তরীণ ব্যাপারে সরাসরি মানে হস্তক্ষেপ। এটা কোনো মানুষ পছন্দ করেনি, কোনো জাতি পছন্দ করতো না এটা, এক। দ্বিতীয়, তাই না, এটা একটা বড় কারণ। আর তাছাড়া একটা দেখেন যে বাংলাদেশের ডেমোগ্রাফি যদি আপনি দেখেন, গত 16 বছরে, 17 বছরে, 20 বছরে বাংলাদেশে একটা বিশাল জনগোষ্ঠী তৈরি হয়েছে, যাদের বয়স ধরেন 18 থেকে 32-35, জেন জেড যেটাকে বলা হয় আর কি। এদের ভিতরে কিন্তু এক ধরনের বাংলাদেশে তাকে মধ্যবিত্ত শ্রেণী দাঁড়িয়েছে, তাই না? গত 20 বছরে, 30 বছরে একটা বড় মধ্যবিত্ত শ্রেণী দাঁড়িয়েছে। তাদের আত্মসম্মান বোধ কিন্তু অনেক বেশি। তারা এই যে 71 সালে ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল, এই যে আমাদের জেনারেশন বা আমাদের আগের জেনারেশন, আমাদের বাবাদের জেনারেশনের যে এক ধরনের মানে কি বলবো ইমোশন, এই ইমোশন কিন্তু এই জেনারেশনের নাই। এবং এরা অনেক বড়, 4-5 কোটি, তাই না? এরা কিন্তু ওই সমস্ত, তারা মনে করে না যে 71 সালে ভারত কী করেছিল তার জন্য আমাদের আজীবন কৃতজ্ঞ থাকতে হবে। দে ডোন্ট মানে বদার অ্যাবাউট ইট। তারা কি চায়? তারা আত্মসম্মান চায়, তারা মর্যাদা চায়, তাই না? সেটা তারা মনে করছে যে তারা পাচ্ছে না ভারতের কাছ থেকে। এবং সেটা হচ্ছে মূল কারণ আমার মনে হয় এই ভারত বিরোধিতার। ভারত মানে বাংলাদেশের মানুষ ভারত বলতেই যে ওরকম তো বিষয়টা তা না, ছিল না কখনো, হয়ে গেছে। কি হলো গত 16 বছরে, তাই না? সেটাই আর কি। নুরুল আমিন ব্যাপারে যেটা ভারতের প্রসঙ্গে আর আপনার কাছে আসে, যেমন যদি খেয়াল করেছেন বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে জানাজার শোক জানাতে তো পররাষ্ট্র মন্ত্রী আসলেন, আবার ওখানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ, উনি বাংলাদেশ হাই কমিশনে যে শোক বইয়ে স্বাক্ষর করেছেন। এবং একদিন আগে বাংলাদেশে হাই কমিশনার তারেক রহমানের সাথে দেখা করেছেন। এই যে কূটনৈতিক শিষ্টাচার, এটা একদিকে আছে, আবার অন্যদিকে মুস্তাফিজকে মানে ফর নাথিং, মানে কোনো খেলোয়াড়ই কোনো কারণ না, মানে একদম বোঝাই যাচ্ছে যে এর এক ধরনের বিদ্বেষ, মানে সেটা ধর্মীয় বিদ্বেষ হতে পারে, রাজনৈতিক বিদ্বেষ হতে পারে। তো এই যে তাদের যে তারা কি আসলে ঠিক করতে পারতেছে না যে কি করতে চায়? আসলে হয় কি, আপনার এই প্রশ্নটা উত্তর দিতে হলে আমার সময় লাগতো অনেক, তার কারণ ভারতকে কিন্তু আমরা অন্য দৃষ্টিতে দেখতাম। কারণ ভারতকে আমরা আগে এমনভাবে বিশ্লেষণ করতাম যে ভারতের পলিসিগুলো পরিচালিত হয় বিশেষ করে আমলাদের দ্বারা, এবং ইন্ডিয়ার আমলা যারা তারা কিন্তু দক্ষ আমলা, আমরা শুনেছি যে তারা প্রফেশনাল, এবং সেটা পাকিস্তান স্বাধীনের সময় আমরা দেখব জাস্ট তাদের সম্পর্কে সুন্দর সুন্দর বক্তব্য এসেছিল এবং এইভাবে পরিচালিত হয়েছে। কিন্তু মোদী সরকার ক্ষমতায় আসার পরে আমরা দেখব জাস্ট ওই দিকে ধাবিত হচ্ছে না, অর্থাৎ একটা গোয়ার গোবিন্দ টাইপ যে শব্দটা আমরা বলি ওইভাবে পরিচালিত হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা দেখব ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী যিনি, তিনি কিন্তু ধমকের সুরে কথা বলেছেন এই সরকার আসার পরেও, অর্থাৎ কিন্তু উনি তো সিজনড ডিপ্লোম্যাট ছিলেন। এখানে এসে পড়ছে এজন্য এখন কিন্তু তারা মনে করতেছে তাদের পলিসিটা তারা ইমপ্লিমেন্ট করতে পারতেছে না। একটু লক্ষ্য করুন, তারা কিন্তু নতুন সরকার আগস্ট মাসের 8 তারিখে আসার পরবর্তী পর্যায়ে তারা বলছে একটা নির্বাচিত সরকারের সাথে আমরা সম্পর্ক স্থাপন করব, নির্বাচন, অথচ তারা কিন্তু 15টি বছর নির্বাচনের ধারে কাছেও যায় নাই। আওয়ামী লীগ নির্বাচন না দিয়ে যে শাসন করেছে, বলেও নাই যে তোমরা নির্বাচনটা ভালোভাবে দাও। এমনকি অনেকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র 24 নির্বাচনের সময় আমরা দেখব আমাদের দেশে যিনি অ্যাম্বাসেডর ছিলেন দৌড়ে গিয়ে বলছিল নির্বাচনটা করাও, কথা শোনে নাই। পরবর্তী পর্যায়ে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র উচিত একটা শিক্ষা দিয়ে এই পদ্ধতিতে এখানে এসেছে, সেটা ভিন্ন কথা। কিন্তু তাহলে ভারত কেন এটা আসলো?
দেখবেন এখন ভারত বিএনপির সাথে কিন্তু ভালো সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে, কিন্তু এটা কি তারা উপরি ভালো সম্পর্ক, না তারা চাচ্ছে এমনভাবে একটি সম্পর্ক স্থাপন করব সবাই মনে করবে আমরা নরম একটি সফট রিলেশনশিপ স্থাপন করতেছে, যে হাতটা দিয়ে যেটা অনেক সময় কাজ করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু ভয়েরও কারণ আছে। ওই যে দুষ্ট লোকের মিষ্টি কথা, আমাদের প্রবাদ আছে বাংলায়, ঘনিয়ে বসে কাছে কথা দিয়া কথা নিয়ে প্রাণে মারে, শেষে আমরা ছোটোবেলা যেটা বলতাম। তাহলে এই সরকারের সাথে আমরা ধরে নিয়েছি, আমার ভাইয়াও বললেন সবাই আমরা ধরে নিয়েছি নেক্সট গভর্নমেন্ট অথবা তারেক রহমান উড বি দ্য প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি, খুব সম্ভবত নির্বাচন পরে ফেয়ার ইলেকশন হলে। তাহলে আমরা কি দেখব, ওই জন্য আসতেছে তারা ভালো সম্পর্কে স্থাপন করতে, কিন্তু এমনও কিছু করে ফেলতে পারে যে তোমাদের সাথে আমরা দেখালাম ভালো, কিন্তু এমনভাবে স্যাবটেজ করবে, কিছু কাজ করে দিয়ে কিছু মানে এমন জিনিস তৈরি করবে, যেমন বাণিজ্য মনে করো চাউল দিলাম না, বিভিন্ন জিনিস না দিয়ে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে কিন্তু গণ অভ্যুত্থানের দিকে ধাবিত করতে পারে দেশটাকে। কেন? ওই পুরাতন স্বৈরাচারকে আবার বৈধতা দেওয়ার জন্য। এই ক্ষেত্রে কিন্তু যারা বর্তমানে ভবিষ্যতে এসে, বর্তমান ভবিষ্যৎ দুটোই আমি বলি, যারা এসে দেশ শাসন করবে, দায়িত্ব পালন করবে, তাদের কিন্তু কঠিন বিষয় চিন্তা ভাবনা করতে হবে। কারণ এটা দুষ্ট বন্ধু বলবে, এই জন্য ওই যে বন্ধুত্বের মানে হাত প্রসারিত করে আসতেছে, তাকে হ্যান্ডেল করতে হলে কঠিনভাবে চিন্তা ভাবনা করে করতে হবে। এটাই হবে কঠিন, যেটা ম্যাকাইভেলি বলছিলেন যে দেশের শাসক হতে হবে শৃগালের মতো হতে হবে চতুর আর সিংহের মতো শক্তিশালী। এইভাবে কিন্তু নেক্সট তারেক রহমান সাহেব যখন প্রাইম মিনিস্টার হবেন, তার ক্যাবিনেটে যারা দক্ষ, তাদের দিয়ে দেশ শাসন করা, দায়িত্ব পালন করা উচিত হবে। কিন্তু যারা তিনিও ভালো জানেন কোটি কোটি টাকা চুরি করেছে, এই চোরদের সামনে আমার মনে হয় এনে যদি তিনি ক্যাবিনেট ফর্ম করতে যান, প্রথমেই তিনি আঘাত পাবেন জনগণে, একটা গোপন আঘাত, যেটা আহত হবে জনগণ, যে এদের আবার সেই পুরনো মুখ আবার এসেছে এখানে। অর্থাৎ সেটা অবশ্যই চিন্তা করবে, ওটাই চিন্তা ভাবনা করে, এবং ফরেন পলিসিটা নিতে হবে তার। ওই যে কথা তিনি বলছেন, আমার দেশের জনগণ যদি প্রতিবেশী ভারতের সাথে শীতল সম্পর্ক চায়, আমরা শীতল সম্পর্ক করব। আমার দেশের জনগণ যদি ভারতের সাথে উষ্ণ সম্পর্ক চায়, উষ্ণ সম্পর্ক স্থাপন করব। এটা ইটস এ ভেরি গুড ডিসিশন। অর্থাৎ জনগণকে ডোমেস্টিক পলিসির উপর ভিত্তি করে হয় পররাষ্ট্রনীতি, অর্থাৎ আপনার যে পররাষ্ট্রনীতিটা ওইটা গ্রহণ করা হবে ওই পলিসিটা ডোমেস্টিক নীতির উপর। আমার দেশের জনগণ যদি আমাকে ভোট না দিয়ে ক্ষমতায় বসাতে তো পারবে না, তাহলে ভোট দিবে কোন পলিসিতে, সেই জনগণের উপর ভিত্তি করেই দায়িত্ব পালন করতে হবে। সেটা ভোটের আগেই তার ইস্তেহারে এটা পরিষ্কার করতে হবে। যে একটা বিষয় খুব ছোট করে বলছি, সেটা হচ্ছে যে মুস্তাফিজ ইস্যু। আরেকটি বিষয় আছে কিন্তু, সেটা যে ইন্ডিয়ার ডোমেস্টিক পলিটিক্স। আপনি জানেন বেঙ্গল ইলেকশন সামনে, এবং সেখানে হিন্দু মুসলমান পোলারাইজেশনের জন্য সাংঘাতিকভাবে চেষ্টা করছে বিজেপি। হ্যাঁ, এখন এই বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতন হচ্ছে, এটা একটা বড় ইস্যু, ওখানে পোলারাইজেশনের তৈরি করা হচ্ছে, এটা ম্যাসিভলি মানে এটা আপনার প্রচার পাচ্ছে সেখানে। মুস্তাফিজ নাম, হ্যাঁ, মুস্তাফিজকে যদি এখানে করা হয় যে এরকম একটা দেশ, সেখান থেকে এরকম একটা প্লেয়ার এসে, বাংলাদেশের প্লেয়ার এসে এখান থেকে আমাদের 9 কোটি টাকা নিয়ে যাবে, এখানে খেলবে, এটা হতে দেওয়া যাবে না। এটা পোলারাইজেশনে আর একটা এলিমেন্ট যোগ করেছে, এবং আমার মনে হয় যে এর পেছনে ইন্ডিয়ার ডোমেস্টিক পলিটিক্সও একটা কাজ করেছে। আজ এ পর্যন্ত রাখি। অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী অনেক ধন্যবাদ, শাকিল আনোয়ার অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য আমরা আলোচনা করতে থাকবো। নির্বাচনের আগে অনেক ইস্যুই হয়তো আসবে, এক্সটার্নাল ইন্টারনাল অনেক ইস্যু আপনাদের সাথে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবেন।